এবং নান্দিকারের প্রথম দিন যখন আমি ওয়ার্কশপে সিলেক্টেড হয়েছিলাম, আমার কাছে কিন্তু এটা একটা দারুণ আনন্দের জার্নি ছিল। সেই কারণেই কিন্তু অনেক বছর আমি শুধুমাত্র থিয়েটার করেছি অত্যন্ত কম টাকায়। হ্যাঁ, অবভিয়াসলি আমার টাকার লোভ ছিল। ওর যেটা ভালো গুণ সেটা আমি দেখি অন্যদের থেকে, ইজ ভেরি পজিটিভ মানে। কিন্তু যে অভিনয়ের খোঁজে যাবে তার কাছে যতই টাকা থাক, যতই নাম থাক, খিদে মিটবে না। এবং মনে হবে আমার মানে বলছি যে অনেককে দেখেছি আমি, এই শর্ট দেওয়ার পরে মনে হয় এটা হলো না, কিছুতেই হলো না। একটা অভিনয় করার পর মানে ইস সেটা কেন এরকম করলাম, মানে তার কখনো শেষ হয় না। জীবনে প্রথম সব কিছুই খুব স্পেশাল হয়। প্রথম প্রেম, প্রথম কাজ, প্রথম কোনো কিছু শুরু, তাতে স্ট্রাগল থাকলেও সেটা মনে রাখার মতো। আর সেই কারণে আজ নোয়ার আড্ডায় দুজনকে পেয়ে গেছি তাদের প্রথম কাজ বা এই ইন্ডাস্ট্রিতে আসা স্ট্রাগল নিয়ে। দুজনে খুব প্রিয় মানুষ সকলেরই। সোহিনীদি এবং সপ্তর্ষি রয়েছে। কেমন আছে আগে বলো? খুব ভালো আছি। খুব ভালো। আজকে দিনটা খুব স্পেশাল, কারণ আজকে আমাদের নান্দিকারের যে ওয়ার্কশপ হয়, আজকে ওটার প্রথম দিন। এবং আমার টেলিভিশনের অভিনয়ের প্রথম কাজ লীনাদির হাত ধরে হয়েছিল। তো এখানে অভিনয় কিভাবে শুরু হয়, নান্দিকারের জার্নি শুরু হলো টেলিভিশনের পর্দায় প্রথম আমার শ্রীময়ীর কাজ অভিনয় লীনাদির সাথেই। তো সেখানে এসছি এবং নোয়ার যেদিনকে প্রথম দিন ছিল সেদিনকেও আসতে পেরেছিলাম। সো খুব ভালো লাগছে। আমি সোহিনীদির প্রথম শুরুটা তো খানিকটা জানি, নান্দিকারই দুজনেরই তাই, শাড়ি পরে অনেকটা অল্প বয়সে। কিন্তু আমি বলছি যে সপ্তর্ষি বোধহয় শুরুটা তুমিই দেখেছো, মানে একদম সেক্ষেত্রে তোমার। হ্যাঁ আমি দেখেছি, তবে আমার মনে হয় যে আমার থেকেও বেশি সপ্তর্ষিকে প্রথমে দেখেছে আমার বাবা, মানে বাবার সাথেও সব থেকে বেশি ক্লোজ ইন্টারাকশন হয়েছে, তারপরে মা এবং পার্থদা, আমাদের দলের পার্থপ্রতিম দেব। পার্থদাই ইনফ্যাক্ট আমাদের সাথে জোর করে ওকে নাচনি নাটকে কাস্ট করেছিল, একটা ডাকাত সর্দারের চরিত্রে। তখন সপ্তর্ষি টিকটিকি রোগা, তো আমি তখন বলেছিলাম যে এ কী করে ডাকাত করবে। তখন পার্থদা বলছিল না তুই দেখ ভালো করে রে পাঠ। তারপরে আমি দেখলাম সত্যি খুব ভালো করলো, খুব চেষ্টা। তো সেই প্রথম আর কি আমি বলছি যে অনেকে মনে করে আমি, তবে বাবা মা এবং পার্থদার কথাটা খুব ইম্পর্টেন্টলি বলতে চাই, যে পার্থদা ইনফ্যাক্ট ওর কথা ভেবে অনেকটাই মানে ইন্টারেস্টিং হয় যে ছাত্র পার্থদার। ইন্টারাপ্ট করলাম যে আমাদের যে ওয়ার্কশপটা যখন হয় তখন সোহিনী যাদের সাথে কাজ করে তারা যখন ধরো একটা ওয়ার্কশপের প্রথম 3 মাসে 60 জন ভর্তি হলো, তারপর যেটা হয় ওই প্রসেসে কিন্তু অনেকে তারপর করতে না পারা বা ওই কঠিন লাগে বা ইমোশনালি মনে হয় খুব স্ট্রেসফুল হয়ে যাচ্ছে। কারণ ব্যাপারটা তো খুব একটা সোজা নয়, শুধু তো আর কিভাবে আমরা কথা বলবো না, অনেক কিছু নিয়ে ক্লাস হয়। তো তারপর যারা চলে যায় তাদের সাথে সোহিনীর ইন্টারাকশনটা বেশি হয় আর কি। তো প্রথম দিকে বেশিরভাগ ক্লাস কিন্তু পার্থদা, সাথীদি নিতেন এবং স্যার নিতেন। তো থেকে যায় বল যারা থেকে না প্রথম থেকেই একদম। তারপর যখন 3 মাস বাদে সোহিনী এসে যখন লিমিটেড কিছু ছাত্রদের দেখে, যেটা ওর সত্যি ইন্টারাকশন সুবিধা হয়, যে কিছুটা বোঝার পর কিছু লোককে নিয়ে কাজ করলে, আর একদম সোহিনী তখন ডিরেকশন প্রোডাকশন নিয়ে কাজ করে আর কি। তো সেইটা খুব হয়েছিল। পার্থদা ইনিশিয়ালি এত ক্লাস নিয়েছিল যে পার্থদার সাথে অনেকটা ইজি হয়ে গেছিল, এবং পার্থদার মানে হিউম্যান আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, যে কাকে দিয়ে কি। সো পার্থদা আমার ভাই বলে যে ম্যাডাম আছে, আমার মনে হচ্ছে নাইট রিহার্সালে নাচনির তখন নাইট রিহার্সাল হচ্ছে, তখন ওই প্রথম পারফর্ম করার একটা ইয়ে হয় আর কি রিহার্সালের দিন। সেই রিহার্সালেই কি মানে সেইভাবে দেখতে গেলে আইস ব্রেকিংটা হয় দুজনে? কারণ তার আগে তুমি বললে যে পার্থদা বা স্যার এনাদের সঙ্গে বেশি না, তখনই দেখো ব্যাপারটা হচ্ছে আমি সোহিনীকে প্রথমবার যখন দেখি তখন ক্লাসে আমার একটা অন্যরকম রেগেছিল, মনে হচ্ছিল বাবা এত রাগী কেন, স্টুডেন্টদের উপর এত রাগ করছে কেন। যখন পারফর্ম করতে দেখি তখন কমপ্লিটলি আলাদা মনে হয়। মানে আমি এটা আগেও বলেছি যে মাধবী বলে একটি নাটক আমি প্রথম দেখতে গেছিলাম, তো মহাভারতের একটি গল্প অবলম্বনে সাথীদির ডিরেকশন ছিল। তো তাতে আমার মনে হচ্ছিল যে নাটক এরকম হতে পারে। তার আগে আমার যেহেতু নাটকের অতটাও অভিজ্ঞতা ছিল না, আমার মনে হচ্ছিল স্টেজে এত কিছু কি করে দেখানো যেতে পারে, সম্ভব নয় আর কি। হ্যাঁ মানে আমার মনে হচ্ছে মানে বিশাল একটা ব্যাপার, একটা সিম্পল স্টেজ এবং অভিনয় দিয়ে দেবুদা গালবের ভূমিকা করতো এবং সোহিনী নাম ভূমিকা মাধবী। তো আমার অদ্ভুত লেগেছিল, এবং আমার মনে আছে আমি গ্রিন রুমে গিয়ে ওকে বলেছিলাম সোহিনীকে যে ম্যাম আমি আপনার একটা ছবি তুলতে পারি। তো লাস্ট সিনটা মাধবীর হচ্ছে যে মাধবী মানে নিজেকে সব কিছু থেকে সরিয়ে নিচ্ছে, তো মুখে কালি মাখছে যে আমার রূপের জন্যই তো এত কনফ্লিক্ট, আমি নিজেকে খারাপ দেখতে করে নিচ্ছি। তো তখন ওই তেল দিয়ে রংটা তুলছিল,
তো আমি তখন একটা ক্যামেরা কিনেছিলাম, তো আমি ছবি তুলেছিলাম একটা। তো তখন আমি নাইট রিহার্সালের দিন রাত্রিবেলা বলেছিলাম যে হ্যাঁ, আমি আগে ভাবতাম যে সিনেমাই হচ্ছে একমাত্র ফর্ম, কিন্তু নাটক যেরকম হতে পারে, থ্যাংক ইউ আপনাকে। তুমি বকা খেয়েছিলে কি? অনেক বকা খেয়েছি, অনেক সাংঘাতিক জিনিসপত্র। আমি বলছি আমার একটুখানি পেশেন্স কম। আমার এটা পার্থদার থেকে আমার ডিফারেন্স হচ্ছে যে পার্থদার প্রবল পেশেন্স, আমার একটু পেশেন্স কম। আমাকে যদি মানে বেশি আগে এখন আমি অনেক পেশেন্ট। আমি এক্ষুনি ওকে বলছিলাম আজকে যে ক্লাস নিলাম, আমি একদম পেশেন্ট। মানে সপ্তর্ষির ক্ষেত্রে যেটা আমার মনে হতো, সপ্তর্ষি ভীষণ প্রশ্ন করতো, মানে এত কথা আমার তো আমি মানে সেরকম স্টুডেন্ট ধরো জিমেও যে আমাকে বেশি বকলে আমার ভালো হয় আর কি। মানে আমার মনে হয় ঠিক আছে, আমি তো প্রশ্ন তো করবোই, আমায় তুমি আরো কঠিন কাজ দাও। হ্যাঁ, কিন্তু মানে ওই আর কি, অনেক সময় টিচারদের কাছে উত্তর না থাকলে তখন একটু রেগে যায় না, আমার সেটাই হতো, মানে পদে পদে প্রশ্ন, তখন আমি ওইটাতে আমি রেগে যেতাম। তারপরে না, ও কেন রেগে যেত আমি বলছি, ও যেটা হতো, এটা আমি পরবর্তীকালে নিজে তখন খুব সামান্য হলেও ডিরেকশনের কাজ করেছি বা অন্যদের সাথে বেশি ইন্টারাক্ট করেছি ক্লাস নেওয়ার, তখন যেটা হয়, যখন তুমি একটা ফ্লোতে ভাবছো, তখন অনেক সময় ডিস্ট্র্যাকশন হয়। মানে লোকটাকে ওই পুরো থিওরিটা বোঝানোর জন্য যে সময়টা ব্যয় হচ্ছে, ততক্ষণে তোমার মাথায় হয়তো 4টে আইডিয়া হয়ে গেছে। মানে কি হচ্ছে আমি বলছি, ধরো আমি একটা জিনিস ভাবছি যে এটা এইরকম ভাবে সাজাবো, কিন্তু অ্যাক্টর যে সে ভাবছে সে নিজের মতো সাজাবে, তখন আর কি মনে হয় আগে আমারটা আমি এক্সিকিউট করি, তারপরে আমি তোমাদেরটা শুনবো। ওইটাই স্বার্থপর হয় আর কি। ডিরেক্টরের তো সে তো নিজের কথাটা ভাবছে, ডিরেক্টরকে যেন পুরোটা দেখতে হচ্ছে। একটা কিন্তু ভাবছে না, আমার তো এখান থেকে যাওয়ার লজিকটা আমার চাই, ওর কথা আমি কেন ভাববো, সেইটা আর কি। সেটা দোষ দেওয়ার নয়। আর আমি অবান্তর প্রশ্ন করি, সেটাও সত্যি কথা। হ্যাঁ, ও বাবা, এখন আর রেগে যাও না? না, মাঝে মাঝে যাই, আর মাঝে মাঝে যাই। মানে অবান্তর প্রশ্ন থেকেও মানে সপ্তর্ষি ননস্টপ, এটা ঐশীও বলতে পারবে, সপ্তর্ষি ননস্টপ কথা বলতে পারে। এটা ওর মানে থ্যাংক গড, মানে ইজ ভেরি এনার্জেটিক। কিন্তু না, কি বল, ঠিক বলেছি কিনা? যখন চায় সপ্তর্ষিতে কথা বলতে তখন অনেক কথা বলে, কিন্তু যখন চায় না তখন একেবারেই কথা বলে না। তুমি তখন 1000টা প্রশ্ন করলে সপ্তর্ষি না, আচ্ছা, তখন বললে তো আর কোনো কথা বলবে না। সেটা আমি আর কি কাজ করতে করতে বুঝতে পেরে গেছি যে আচ্ছা ঠিক আছে, এখন মুড নেই, থাক পরে। ওই আর কি, মাঝে মাঝে খুবই খুবই জ্বালাতন করে আর কি, তবে ভালো কথা বলে। আর ওর যেটা ভালো গুণ, সেটা আমি দেখি অন্যদের থেকে, ইজ ভেরি পজিটিভ, ইজ ভেরি পজিটিভ। মানে কেউ যদি বলে এটা আমার ভয় করছে, এই করছে, ও তাকে নানান কিছুভাবে আদর করে খেপিয়ে বিভিন্নভাবে পজিটিভ দিকেই আর কি ঠেলে দেবে। এটা করে, মানে কাউকে কখনো বলে না তুমি এটা পারবে না, ওটা ভালো। শেষ করবো, কিন্তু শেষে একটাই কথা, যে আজকে যেহেতু বিষয়টা স্ট্রাগল নিয়ে, শুরু স্ট্রাগল, আমি সোহিনীদিকে মূলত জিজ্ঞাসা করবো যে এই যে স্ট্রাগলটা কি প্রয়োজন? এখন খুব সহজেও পৌঁছানো যায় ধরো নিজের স্বপ্নের কাছে, কিন্তু তারপরে থেমে যায় আর কি, খুব বেশি দূর হয় না যাওয়া। আর স্ট্রাগলটা করতে করতে এই ধাপে অনেকে আবার ছেড়ে দেন, সেক্ষেত্রে স্ট্রাগলটাকে সত্যি খুব প্রয়োজন, মানে একটা তোমার স্বপ্নের কাছে পৌঁছানো। দেখো, অভিনেতা স্ট্রাগল কোনোদিন শেষ হয় না। এখন ব্যাপারটা হচ্ছে যে পৌঁছানো মানে কি, পৌঁছানো মানে কি টাকা, পৌঁছানো মানে কি নাম। কিন্তু যে অভিনয়ের খোঁজে যাবে, তার কাছে যতই টাকা থাক, যতই নাম থাক, খিদে মিটবে না। এবং মনে হবে, আমার মানে বলছি যে অনেককে দেখেছি আমি, এই শর্ট দেওয়ার পরে মনে হয় এটা হলো না, কিছুতেই হলো না। একটা অভিনয় করার পর মানে সেটা কেন এরকম করলে, মানে তার কখনো শেষ হয় না, এটা মেটে না। এবং অভিনেতা স্ট্রাগল সারা জীবনে স্ট্রাগল, এটা ইটস নেভার ওভার। এটা কিন্তু সুযোগ পাওয়ার স্ট্রাগল আমি বলছি না, সুযোগ পাওয়া, তারপরে সেটা নিয়ে চর্চা করা, তারপরে অনেক কিছু স্ট্রাগলের পর স্ট্রাগল। তো বাট ওইটাই কাজটার মজা, বিকজ ইট রিফ্রেশেস ইউ। মানে প্রত্যেক দিন একটা হার্ডেল দেয় এবং সেই হার্ডেলটা পার হতে হয়, এবং সেটা একটা রিবুটিং হয় আর কি অভিনেতা। তো এইটাই আনন্দ, এই ট্যাকল করার জিনিসটা শেখায়, তো সেটা খানিকটা জীবনকে ট্যাকল করার মতো আর কি। থ্যাংক ইউ সো মাচ। শেষ করলাম, কিন্তু শেষে হোলির কি প্ল্যানিং এবার শুরু হবে, যেহেতু আড্ডা, হোলিতে কি নিজেরা মানে রং খেলবে নাকি বাড়িতে? সুন্দর না, ছোটবেলায় প্রচন্ড আমি কথা হচ্ছিল বাঁদর রং দিয়ে খেলতাম, তারপর বড় যখন হয়ে গেছি অতটা হয়নি। আর
প্রাণীদের জায়গা থেকে অ্যাওয়ারনেসের ওখান থেকে যখন রাস্তায় লোকজন করে তো সেটা না, তবে হ্যাঁ বন্ধুবান্ধব দলের বন্ধুবান্ধব মিলে খেলা হবে। আর আগে তুমি যেটা বললে আমার এই বিষয়ে একটাই কথা বলা, ওটা আমার মনে হলো বলার কথা, সেটা হচ্ছে যে আই স্টার্টেড ভেরি লেট আর কি। আমি অভিনয় অনেক দেরিতে শুরু করেছি, একজন অভিনেতার প্রফেশনগত জায়গা থেকে যত আগে শুরু করা। তাই আমার মনে হচ্ছে যে এই মানে বাহ্যিক যে স্ট্রাগল, অর্থনৈতিক বা কাজ পাওয়া ছাড়া যদি একটা কথা বলি, যে আমি যে কাজটা করতে চাই সেটার জন্য আমার যদি 10 ঘন্টা খাটতে হয়, আমার কাছে সেটা অতটা স্ট্রাগল নয়। মানে আমি ব্যাপারটাকে সারা জীবনই সেইভাবে, যবে থেকে আমি অভিনয়ের চেষ্টা করেছি এবং নান্দিগারে প্রথম দিন যখন আমি ওয়ার্কশপে সিলেক্টেড হয়েছিলাম, আমার কাছে কিন্তু এটা একটা দারুণ আনন্দের জার্নি ছিল। সেই কারণেই কিন্তু অনেক বছর আমি শুধুমাত্র থিয়েটার করেছি অত্যন্ত কম টাকায়। হ্যাঁ, অবভিয়াসলি আমার টাকার লোভ ছিল, আমার মনে হয়েছিল আমার কাজ যত বেশি লোক দেখবে আমার খুব ভালো লাগবে, কিন্তু আবার একটা স্ক্রিপ্ট পড়ে বা নাটক করার যে প্রসেসটা, সেটা আমার কোনোদিনই মনে হয়নি যে সেটা স্ট্রাগল। বা এখনও যখন 14 ঘন্টা কাজ করতে হয় তখন হয়তো ক্লান্ত লাগে বাড়িতে এসে, কিন্তু প্রচণ্ড এনজয় করি যে পরের দিন আবার যাব কাজে। তো আমার কাছে আমার মনে হয় একজন অভিনেতার যে কাজটা করতে চায়, কিন্তু সারাদিন শুটিং করার পর সারা রাত রিহার্সাল করে দিনের পর দিন, আনন্দটা আর কি। এবং আমি দেখেছি ঘুমটুম পায় না, বেশ ভালোই। 7 দিন ওটা করার পর 8 দিনের দিন ঘুমটা অনেক আরামে হয়, রাদার দেন বাড়িতে ধরো বসে আছি। 1 মাস হয়তো ম্যাক্সিমাম প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পর ছুটি ভালো লাগে, তারপর কিন্তু মনে হয় যে পারপাসটা কি আমার, আমি কি করছি সারাদিন ধরে। আর যতই বই পড়ি না কেন, ওই ডায়ালগ বলতে না পারলে একটা কেমন অস্বস্তি হয় আর কি। তাই আমার কাছে এটা খুব মানে আমি ভেরি ব্লেসড যে আমার ইকোনমিক্স অনার্স পাস করে আমার চাকরি করতে হয়নি, আমি অভিনয় করতে পারছি। দর্শকেরা শুনবেন, কিন্তু এই নোয়ার আড্ডায় প্রথমবার বক্তা হিসেবে তো কি বলবে শেষে? কি বলবো, আমি আজকে যার জন্য এসেছি তিনি আমার মানে কি বলবো, সরস্বতী তিনি, এবং আমি অত্যন্ত ভালোবাসি। এবং আমি ওনাকে মানে যে প্রবল পরিমাণ পরিশ্রম করতে পারেন উনি, এবং আজকে নয়, লীনাদিকে তো বহু বছর দেখছি, ননস্টপ কি করে একটা লোক পরিশ্রম করতে পারে। এবং কি করে মানে লীনাদি সম্পর্কে অনেক ইদানিং সব ট্রোলিং হয়, অনেকে অনেক কিছু, সমস্ত কিছু উপেক্ষা করে একটা লোক সে কিভাবে একটা ইন্ডাস্ট্রি চালিয়ে নিয়ে যাচ্ছে, নিজের জন্য কোনো সময় নেই লীনাদির। মানে আমার এটা অ্যামেজিং লাগে। এবং মন খারাপ হলেও সেটা ভীষণ ভিতরের, মানে সবটাই, শি হ্যাজ সাচ এ লট অফ ডিগনিটি। এবং এই যে কাজ করে নিয়ে যাচ্ছে, এবং এই কাজটার জন্য যে কত লোক মানে ডিপেন্ডেন্ট, কত লোকের সংসার চলছে, তো এইটা মানে যে করতে পারে, হ্যাটস অফ টু দ্যাট লেডি আর কি। মানে সেটাই, লীনাদিকে ওই জন্য আমার অত্যন্ত প্রিয়। আমি লীনাদিকে বহু বছর আগে দেখেছিলাম, আমার ফার্স্ট দেখাতে মনে হয়েছিল যে বাবা এই সুন্দরী কে। তখন লীনাদি ডার্ক বিউটি, তো খোলা চুল আর অলওয়েজ ভেরি ওয়েল ড্রেসড, তো তখন আমার মনে হচ্ছিল বাবা এই সুন্দরী কে, একটা রকম কথা বলতে একটু ভয় করেছিল। তারপরে আস্তে আস্তে যখন কথা বলেছি দেখেছি যে ভীষণ কনফিডেন্ট, খুব স্পষ্ট বাংলা বলেন, এবং বাংলা ভাষা ভীষণ গ্রিপ আর কি, সাংঘাতিক ভালো লেখেন। তো এই সব কিছু মিলিয়ে অনেক বছর বাদে ওনার সঙ্গে কাজ হলো। এবং আমি ওইটাই, আমার শিয়ার পরিশ্রমটা অসাধারণ লাগে, ওনার অসাধারণ লাগে। মানে কতটা খাটতে পারে, দিন রাত এক করে একদম, এইটাই আর কি, এটাই থেকে যায়। এইটাই, একজন অভিনেতা তো শব্দ নির্ভর, তো ওই যে শব্দগুলো যখন উনি দেন তখন কিন্তু সত্যি কিন্তু ওটা মানে বারটা একটা অন্য জায়গায় সেট হয়ে যায়, এক্সপেকটেশনটা অনেক বেড়ে যায়, বুঝলে তো। এবং ওই কৃতজ্ঞতাটা কিন্তু সারা জীবনের, মানে আমি বলছি শুধু একজন ব্যক্তি হিসেবে, একজন অভিনেতা হিসেবে ওই লাইনটা বলতে পারার জন্য আমি কৃতজ্ঞ থাকবো ওনার কাছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।